চার্জ কি আর চার্জের কি কি প্রপার্টি রয়েছে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু আমরা আগের ভিডিওতে করে এসেছি। আশা করছি এই সম্পর্কে তোমাদের কনসেপশন কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কোনো একটা বস্তুকে আমরা কিভাবে চার্জ করব। ঠিক আছে, এরপর কোনো একটা বস্তুকে চার্জ করার কথা এই ভিডিওতে আলোচনা করব। এখন বস্তু কি কি হতে পারে? বস্তুর নেচার পরিবাহী হতে পারে, বস্তু আবার অন্তরক হতে পারে, অর্থাৎ বস্তুটা কন্ডাক্টরও হতে পারে, আবার বস্তুটা ইনসুলেটরও হতে পারে। এখন এই দু ধরনের বস্তুকে চার্জ করার মেথডটা একটু আলাদা আলাদা হবে, চার্জের পদ্ধতিগুলো কিন্তু আলাদা আলাদা হবে। ঠিক আছে, তুমি কন্ডাক্টরকে যেভাবে চার্জ করতে পারবে এক্স্যাক্টলি সেম ওয়েতে তুমি কিন্তু ইনসুলেটরকে চার্জ করতে পারবে না। তাহলে কেন এই ডিফারেন্সেসগুলো আসে সেটা যদি বুঝতে হয় তাহলে তোমাকে আগে বুঝতে হবে কন্ডাক্টর কি আর ইনসুলেটর কি। এখন ক্লাস 12-এর পেছনের দিকে যে চ্যাপ্টারগুলো রয়েছে, যেমন ধরো কারেন্ট, ইলেকট্রিসিটি রয়েছে, যেমন ধরো লাস্টের দিকে ইলেকট্রনিক্স রয়েছে, সেই চ্যাপ্টারগুলোতে ইনসুলেটর, কন্ডাক্টর সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু করা রয়েছে। আমরা এখন কিন্তু কন্ডাক্টর আর ইনসুলেটর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না। যেটুকু ইলেকট্রোস্ট্যাটিক্স বোঝার পারপাসে দরকার সেটুকুই আমরা আলোচনা করব। এখন তোমরা অন্তরক কি, পরিবাহী কি, এই সম্পর্কে একটু হলেও তোমাদের ধারণা রয়েছে। কেন? কারণ এক্স্যাক্টলি এই আলোচনাগুলো কিন্তু ক্লাস 10-এ তোমরা করে এসেছো। আমি তাও রিভিশন পারপাসের জন্য কন্ডাক্টর কি আর ইনসুলেটর কি এক কথাই বলে দিই। দেখো, কন্ডাক্টর মানে কি? কন্ডাক্টর মানে হচ্ছে যদি কোনো একটা অ্যাটম বা পরমাণুর বহিস্থ কক্ষের ইলেকট্রনগুলো নিউক্লিয়াস দ্বারা তুলনামূলক কম আকর্ষণ বল অনুভব করে, যদি কোনো একটা পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রনগুলো নিউক্লিয়াস দ্বারা যদি তুলনামূলক কম আকর্ষণ বল অনুভব করে, তাহলে সেই ইলেকট্রনগুলো কি অতটা বাউন্ডেড হয় না, অতটা বাধ্য হয় না নিউক্লিয়াসের প্রতি। ফলে কি হচ্ছে, ওইগুলোর মানে আকর্ষণ বলটা কম হওয়ার জন্য সেই ইলেকট্রনগুলো সুন্দর এক পরমাণু থেকে অন্য পরমাণুতে ইজিলি মুভ করতে পারে। আর এই ইলেকট্রনগুলোকে আমরা ফ্রি ইলেকট্রন বলি। আর যখন কোনো একটা বস্তু তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করছে তখন এই ইলেকট্রনগুলোই কিন্তু তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। এই ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করে বলেই এই পদার্থগুলোকে পরিবাহী বলা হয়। অর্থাৎ এক কথায় যদি বলতে হয়, পরিবাহী কাদের বলবো? যে সমস্ত পদার্থের মুক্ত ইলেকট্রন রয়েছে বা ফ্রি ইলেকট্রন রয়েছে সেগুলোকে পরিবাহী বলবো। তাহলে ফ্রি ইলেকট্রন হতে গেলে নিউক্লিয়াসের দ্বারা তুলনামূলক কম আকর্ষণ বল এক্সপিরিয়েন্স করতে হবে। অন্যদিকে ইনসুলেটর মানে কি বা অন্তরক মানে কি? যদি কোনো পরিবাহীর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলো নিউক্লিয়াস দ্বারা তুলনামূলক বেশি আকর্ষণ বল অনুভব করে, অর্থাৎ ওদের বাউন্ডেশনটা বেশি রয়েছে, যদি ইলেকট্রনটা নিউক্লিয়াসকে ছেড়ে সহজে যদি যেতে না পারে, অর্থাৎ কোনো একটা পরমাণু যদি ফ্রি ইলেকট্রন না থাকে, যদি ফ্রি ইলেকট্রন না থাকে তাহলে কি ওই পদার্থটা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে? অ্যান্সারটা হচ্ছে না, কোনোদিনই করতে পারবে না। অর্থাৎ যে পদার্থের ফ্রি ইলেকট্রন নেই বা অনেক কম রয়েছে অ্যাজ কম্পেয়ার টু কন্ডাক্টর, মানে পরিবাহীর সাপেক্ষে ফ্রি ইলেকট্রনের সংখ্যা নগণ্য, সেই ধরনের বস্তুগুলোকে আমরা বলবো অন্তরক বা অপরিবাহী বা ইনসুলেটর। তাহলে কন্ডাক্টর কি, ইনসুলেটর কি তোমরা বুঝতে পেরেছো বা তোমাদের রিভিশন মোটামুটি হয়েছে। এবারে আমরা আসছি মেথড অফ চার্জিং, অর্থাৎ যেটা আজকের ভিডিওর আলোচনার টপিক। এখন কোনো একটা বস্তুকে কিভাবে চার্জ করবে তার তিনটে মেথড রয়েছে। একটা হচ্ছে চার্জিং বাই ফ্রিকশন, একটা হচ্ছে চার্জিং বাই ইন্ডাকশন, আর একটা হচ্ছে চার্জিং বাই নর্মাল কন্ডাকশন। তাহলে প্রথম আলোচনা করব চার্জিং বাই ফ্রিকশন, অর্থাৎ ঘর্ষণের সাহায্যে কোনো একটা বস্তুকে কিভাবে চার্জ দেওয়া পসিবল। ঠিক আছে, এবারে তোমরা জানো আয়নন শক্তি কি? আয়নন শক্তি মানে কি? কোনো একটা পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটা নিউক্লিয়াসের দ্বারা আকর্ষণ বল তো অনুভব করে। এখন আকর্ষণ বল যদি অনুভব করে তার মানে স্বাভাবিক ওই আকর্ষণ বলের দরুন ওই ইলেকট্রনের তো কিছু পরিমাণ শক্তি থাকবে। যদি আকর্ষণ বল অনুভব করে তাহলে একটা শক্তি থাকবে। এখন ওই ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের আয়ত্ত থেকে যদি মুক্ত করতে হয়, অর্থাৎ ওই ইলেকট্রনটাকে কতটা পরিমাণ শক্তি দিলে ওই ইলেকট্রনটা ওই পরমাণু থেকে বেরিয়ে আসতে পারবে, সেই শক্তিকে আমরা কি বলবো? আয়নন শক্তি। আয়নন শক্তি কি ক্লাস 11-এর কেমিস্ট্রিতে তোমাদের অলরেডি ছিল, তাও আমি তোমাদেরকে একটু রিভাইজ করিয়ে দিলাম। তাহলে আয়নন শক্তি হচ্ছে কোনো একটা পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটি
যদি বাইরে বের করতে হয় বা পরমাণু থেকে যদি মুক্ত করতে হয়, তাহলে বাইরে থেকে যে মিনিমাম এনার্জিটা দরকার সেটাকে আয়নন শক্তি বলে। ধরা যাক কোনো একটা বস্তুর আয়নন শক্তি, আমি ধরে নিচ্ছি কোনো একটা বস্তুর আয়নন শক্তি, কোনো একটা বস্তু সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন যেটা রয়েছে তার শক্তি ধরে নিচ্ছি -x জুল, -x জুল। জুল ধরতে পারো বা ইলেকট্রন ভোল্ট ধরতে পারো, আমি জাস্ট শুধুমাত্র বোঝানোর পারপাসের জন্য বলছি। শক্তির একক জুলও হয়, ইলেকট্রন ভোল্ট হয়। আমার যেহেতু এখন ইলেকট্রন ভোল্ট আর জুল, ইলেকট্রন ভোল্ট কি জুল কি এখন এই সম্পর্কে বোঝানোর কোনো দরকার নেই, জাস্ট আমি বোঝাচ্ছি যে কোনো একটা বস্তুকে আয়নিত করব কিভাবে। ঠিক আছে, ধরো কোনো একটা বস্তুর বা কোনো একটা পরমাণুর সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রনটি রয়েছে তার শক্তি হচ্ছে -x জুল। এখন ওই ইলেকট্রনটাকে যদি পরমাণু থেকে যদি মুক্ত করাতে হয়, অর্থাৎ ইলেকট্রনটা পরমাণুকে ছেড়ে বাইরে বেরিয়ে আসবে কখন, যখন তার ওপরে ক্রিয়াশীল বল ইজ ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ নিউক্লিয়াস যখন তার উপরে কোনো আকর্ষণ বল, মানে নিউক্লিয়াস যখন ওই ইলেকট্রনটাকে আকর্ষণ করবে না। যদি আকর্ষণ বল না থাকে তাহলে বস্তুটার এনার্জি কত হতে হবে, 0 হতে হবে। দেখো তাহলে এটা ছিল বস্তুটার ইনিশিয়াল এনার্জি। যদি ইলেকট্রনটাকে যদি ওই অ্যাটমটাকে ছেড়ে বেরিয়ে আসতে হয়, তাহলে ফাইনাল এনার্জিটা কত করতে হবে, 0 করতে হবে। 0 কেন, যদি বেরিয়ে আসতে হয় তাহলে ওই ইলেকট্রনটার কিন্তু আর কোনো আকর্ষণ বল এক্সপিরিয়েন্স করা যাবে না। যদি আমাকে যদি ধরো কেউ ধরে রাখে তাহলে আমি কি বাইরে বেরোতে পারবো, বেরোতে পারবো না। তাহলে আকর্ষণ বলটাকে 0 করতে হবে। আকর্ষণ বল 0 করতে হবে মানে কি, এনার্জির মানটাকে 0 করতে হবে। তাহলে প্রাথমিক এনার্জি ছিল এত, ফাইনাল এনার্জি হলো এত। তাহলে যদি মুক্ত করাতে হয় তাহলে বাইরে থেকে কতটা শক্তি দিতে হবে, বাইরে থেকে যে শক্তি দিতে হচ্ছে Q ইজ ইকুয়াল টু, সেটা হচ্ছে E ফাইনাল মাইনাস E ইনিশিয়াল ইজ ইকুয়াল টু 0 মাইনাস মাইনাস অফ x ইজ ইকুয়াল টু হচ্ছে x জুল। এখন তোমরা জানো হাইড্রোজেন পরমাণুর ভূমিস্তরে, মানে হাইড্রোজেন পরমাণুর তো একটা ইলেকট্রন থাকে, তার সর্ববহিস্থ কক্ষের এনার্জি কত, সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রনটা রয়েছে বা একটা যে সিঙ্গেল ইলেকট্রন রয়েছে তার এনার্জি কত হয়, -13.6 ইলেকট্রন ভোল্ট। তোমরা এটা অলরেডি পড়ে এসেছো কেমিস্ট্রিতে। এখন যদি এই বস্তু মানে এই হাইড্রোজেন পরমাণুকে যদি আয়নিত করতে হয় তাহলে এর আয়নন শক্তি Q ইজ ইকুয়াল টু কত হবে, 13.6 ইলেকট্রন ভোল্ট হবে। তার মানে বাইরে থেকে তো এতটা পরিমাণ শক্তি আমার লাগবে। এখন এই শক্তিটা আমি কিভাবে দেব, তুমি শক্তিটা বাইরে থেকে তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করে দিতে পারো বা তাপ অ্যাপ্লাই করে দিতে পারো। এখন তোমরা প্রত্যেকে জানো যে দুটো বস্তুর মধ্যে যদি ঘর্ষণ করানো হয়, যদি ঘষা হয়, তাহলে এই মানে এটা যেটা আমরা মসৃণ দেখছি সেটা তো প্রকৃতপক্ষে মসৃণ নয়। তুমি যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখো তাহলে এর মধ্যেও কিছু এবড়ো খেবড়ো, তোমার সারফেসটা এবড়ো খেবড়ো হবে। আর এবড়ো খেবড়ো সারফেসটা হওয়ার জন্য যখন তুমি ঘষছো তখন ঘর্ষণের দরুনটা তাপশক্তি তৈরি হচ্ছে। যদি ওই তাপশক্তির মানটা এই শক্তির সঙ্গে যদি সমান হয় তাহলে ওই তাপশক্তিটা নিয়ে ওই ইলেকট্রনটা পরমাণুকে ছেড়ে বাইরে বেরিয়ে আসতে পারবে। আর বাইরে বেরিয়ে এলে কি হয়ে যাবে, ইলেকট্রনটা যদি বাইরে বেরিয়ে আসে তাহলে ওই বস্তুতে একটা পজিটিভ চার্জের তৈরি হবে। তাহলে কি তোমরা বুঝতে পারলে, যদি দুটো বস্তুকে যদি ঘষা হয় তাহলে ঘর্ষণের দরুন যে তাপশক্তি তৈরি হচ্ছে ওই তাপশক্তিটা ওই তাপশক্তির মান যদি আয়নন শক্তির সমান বা বেশি হয় তাহলে ওই শক্তিটা পেয়ে ইলেকট্রনটা পরমাণু থেকে বাইরে বেরিয়ে আসতে পারবে। আর বেরিয়ে আসার দরুন কি হবে, ওই বস্তুতে চার্জের তৈরি হবে। তাহলে অনাহিত বস্তুটার মধ্যে চার্জ তৈরি হবে। তাহলে যে আনচার্জ ছিল সে চার্জড বডিতে পরিণত হয়ে যাবে। এটা হচ্ছে চার্জিং বাই ফ্রিকশন। এখন ধরো দুটো বস্তুকে আমি ঘষছি, ঘর্ষণের দরুন তাপশক্তি তৈরি হবে, অর্থাৎ ওই তাপশক্তির মান যদি আয়নন শক্তি থেকে বেশি হয় তাহলে একজন ইলেকট্রন ত্যাগ করবে। তার মানে ধরো এই বস্তুটা ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে এই যে বস্তুটা এই যদি ইলেকট্রনকে ত্যাগ করে তাহলে অপর বস্তুটা ইলেকট্রনকে গ্রহণ করবে। তার মানে ধরে নাও এ হচ্ছে একটা বস্তু আর বি হচ্ছে একটা বস্তু। এ আর বি এর মধ্যে ঘর্ষণের দরুন যে তাপশক্তি তৈরি হলো ওই তাপশক্তির দরুন এ থেকে একটা ইলেকট্রন কি বাইরে বেরিয়ে গেল। তাহলে এ যদি একটা ইলেকট্রন ত্যাগ করে আর এ যে ইলেকট্রনকে ত্যাগ করলো সেই ইলেকট্রনটাকে যদি বি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে এ এর মধ্যে কি হবে, পজিটিভ চার্জ তৈরি হবে। আর বি এর মধ্যে কি হবে,
বি এর মধ্যে তোমার নেগেটিভ চার্জ তৈরি হবে। এখন তোমাদের প্র্যাকটিক্যালে যে যে কোয়েশ্চেনগুলো তোমাদের পরীক্ষাতে আসবে সেইখানে তো এ আর বি বস্তু দিয়ে আসবে না, সেখানে তোমাকে বস্তুর নাম উল্লেখ করে দেবে। ধরো তোমাকে বলা হলো যে একটা চিরুনিকে যে শুষ্ক চুলে যদি ঘষা হয় তাহলে চিরুনিতে কি চার্জ তৈরি হবে আর চুলে কি চার্জ তৈরি হবে। অ্যান্সারটা হবে চিরুনিতে হচ্ছে তোমার পজিটিভ চার্জ তৈরি হবে আর চুলে তোমার পজিটিভ চার্জ তৈরি হবে আর চিরুনিতে তোমার নেগেটিভ চার্জ তৈরি হবে। এরপরে দেখো অ্যাজ এ টিচার আমিও ভুলে যাই যে কোনটাতে পজিটিভ চার্জ তৈরি হবে কোনটাতে নেগেটিভ চার্জ তৈরি হবে, এটা একটু মুখস্থের জিনিস, ঠিক আছে। তো আমি ছকের আকারে লিখিয়ে দিচ্ছি যে কার কার মধ্যে ঘর্ষণের দরুন কার কার মধ্যে কী কী চার্জ তৈরি হয়, সেটা তোমরা কিন্তু নোট ডাউন করে নাও। দেখো তোমরা একটা ছক দেখতে পাচ্ছ, তো ফার্স্টে লেখা আছে গ্লাস রড এ পজিটিভ চার্জ আর সিল্ক ক্লথে নেগেটিভ চার্জ। তোমাদের এরকম প্রশ্ন আসে যে কোনো একটা কাচদণ্ডকে যদি সিল্কের কাপড়ে যদি ঘষে দেওয়া হয় তাহলে কার মধ্যে কী চার্জ তৈরি হবে। তো গ্লাস রডের মধ্যে পজিটিভ চার্জ তৈরি হবে আর সিল্কের ক্লথের মধ্যে নেগেটিভ চার্জ তৈরি হবে। দেখো এরকম করে তো কার মধ্যে কী চার্জ তৈরি হবে সেটা পরীক্ষাতে আসবে না, এটা হচ্ছে তোমার 9-10-এর পরীক্ষাতে কোয়েশ্চেনে চলে আসে আর কি। তোমাদের যে অঙ্কগুলো আসবে সেখানে বলে দেবে যে ঘর্ষণের দরুন এইখানে এত চার্জ তৈরি হলো, তাহলে ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো, কতগুলো ইলেকট্রনে ত্যাগ করলো কতগুলো ইলেকট্রনে গ্রহণ করলো, এরকম ধরনের প্রশ্ন আসবে। তো কে ইলেকট্রন ত্যাগ করলো কে ইলেকট্রন গ্রহণ করলো এটা কিন্তু প্রশ্নে বলে দেওয়া থাকবে না। ধরো 4টে অপশন দিল, তোমাকে বলবে যে গ্লাস রড এতগুলো ইলেকট্রন ত্যাগ করলো বা সিল্ক ক্লথ এতগুলো ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, তাহলে তোমাকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে। এবার তুমি যদি জানো যে এর মধ্যে পজিটিভ চার্জ তৈরি হয়েছে তাহলে তুমি জানবে যে পজিটিভ চার্জ তৈরি হয়েছে, যার মধ্যে পজিটিভ চার্জ তৈরি হয়েছে সে ইলেকট্রন ত্যাগ করেছে, আর যার মধ্যে নেগেটিভ চার্জ তৈরি হয়েছে সে কিন্তু ইলেকট্রন গ্রহণ করেছে। তো এই ছকটা মুখস্থ থাকলে কি হবে, তোমাদের এই অ্যান্সারটা সঠিক বাছাই করতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। তাই জন্য এটা মুখস্থ করে নেওয়াটা দরকার বলে আমার মনে হয়েছে, তাই জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর কি। এবারে নেক্সট যেটা আছে উলেন ক্লথ, আর এখানে আছে রাবার শুজ অ্যাম্বার প্লাস্টিক অবজেক্ট। মানে কোনো একটা উলের জিনিসে যদি তুমি প্লাস্টিকের কোনো একটা জিনিস দিয়ে যদি ঘষে দাও তাহলে প্লাস্টিক অবজেক্টটা তোমার নেগেটিভ চার্জ তৈরি হবে, আর ওই উলেন ক্লথ বা উলের যে সোয়েটার যে রয়েছে সেখানে কিন্তু তোমার পজিটিভ চার্জ তৈরি হবে, এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার ড্রাই হেয়ার অ্যান্ড কম, তোমাকে বললাম শুষ্ক চুলে যদি কোনো একটা কাঠের চিরুনি দিয়ে যদি চিরুনি দিয়ে যদি তুমি ঘর্ষণ করো তাহলে শুষ্ক চুলে হচ্ছে তোমার পজিটিভ চার্জ তৈরি হবে, আর ওই কম অর্থাৎ চিরুনিতে নেগেটিভ চার্জ তৈরি হবে। এগুলো তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। চলো নোট ডাউন করে নাও। এবারে আসছে সেকেন্ড পদ্ধতি, চার্জিং বাই ইন্ডাকশন। ইন্ডাকশন বুঝতে হবে, হোয়াট ইজ ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন কি? যখন বোঝাচ্ছি দেখো, যখন কোনো একটা আহিত বস্তুকে বা যখন কোনো একটা চার্জড বডিকে, ধরে নাও এই বস্তুটার মধ্যে পজিটিভ চার্জ আছে, এই বস্তুটার মধ্যে পজিটিভ চার্জ আছে, এই বস্তুটাকে অর্থাৎ কোনো একটা চার্জড বডিকে যদি কোনো একটা আনচার্জড বডি এর সামনে যদি রাখা হয় তাহলে কি ঘটনা ঘটবে। দেখো কন্ডাক্টরের ক্ষেত্রে ঘটনাটা আলাদা ঘটবে আর ইনসুলেটরের ক্ষেত্রে ঘটনাটা আলাদা ঘটবে। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে যদি কোনো একটা বস্তুকে চার্জড করতে হয় তাহলে কন্ডাক্টরের মেকানিজম আলাদা হবে, ইনসুলেটরের মেকানিজম আলাদা হবে। তা কন্ডাক্টরে কি হবে সেটা আগে আলোচনা করছি। দেখো কন্ডাক্টরের মধ্যে কি থাকে, ফ্রি ইলেকট্রন থাকে। কন্ডাক্টরের ডেফিনেশনেই বলেছিলাম যদি কোনো বস্তুর মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে তাহলে সেটাকে কন্ডাক্টর বলা হয়। ফ্রি ইলেকট্রন মানে কি? ফ্রি ইলেকট্রন মানে যে ইলেকট্রনগুলো বস্তু জুড়ে ইজিলি এদিক ওদিক মুভ করতে পারে। এখন তুমি কোনো একটা পজিটিভ চার্জে ধনাত্মক আধানে আহিত কোনো একটা বস্তুকে যদি একটা আনচার্জ বডির যদি কাছে রাখো তাহলে এই পজিটিভ চার্জগুলো কি করবে, এই আনচার্জ বডিতে যে মুক্ত ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানবে। অর্থাৎ এই ইলেকট্রনগুলো এইখানে যে ফ্রি ইলেকট্রনগুলো রয়েছে এই ফ্রি ইলেকট্রনগুলো এই দিকে এসে জমা হতে শুরু করবে। আর যদি ইলেকট্রনগুলো এই পাশে যদি জমা হতে শুরু করে তার মানে এইখানে নেগেটিভ চার্জ তৈরি হবে, তার মানে এইখানে কি হবে, নেগেটিভ চার্জ তৈরি হবে।
আর স্বাভাবিক সব ইলেকট্রনগুলো যদি এইদিকে চলে আসে তাহলে এখানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি তৈরি হবে, আর যদি ইলেকট্রনের ডেফিসিয়েন্সি তৈরি হয় তার মানে এইখানে পজিটিভ চার্জ তৈরি হবে। বুঝতে পেরেছ? এই যে কোনো একটা চার্জ বডিকে যদি আনচার্জড বডির কাছে নিয়ে আসা হয় তাহলে কাছের দিকে যে ফেসটা রয়েছে সেইখানে অপোজিট নেচারের চার্জ তৈরি হয়, আর অন্য দিকে যে ফেসটা রয়েছে সেখানে সেম নেচারের চার্জ তৈরি হয়। অর্থাৎ দেখো এর মধ্যে তো কোনো নেট চার্জ জিরো, কারণ বাইরে থেকে কোনো চার্জ দিইনি। দেখো এটাকে যদি একটা আইসোলেটেড সিস্টেম হিসাবে যদি ট্রিট করা হয়, এইটাকে যদি একটা আইসোলেটেড সিস্টেম হিসাবে ট্রিট করা হয় তাহলে এইখান থেকে বাইরে থেকে কোনো চার্জ দেওয়া হয়নি, আর এইখান থেকে কোনো চার্জ নিয়ে নেওয়াও হয়নি। তার মানে কি ইনিশিয়ালি এটা আনচার্জ ছিল, তাহলে ইনিশিয়ালি কিউ ইনিশিয়াল ইজ ইকুয়াল টু জিরো ছিল। আর তোমাদেরকে প্রপার্টিস অফ চার্জে বলেছিলাম যে কনজারভেশন অফ চার্জের মানে চার্জের কনজারভেশন হচ্ছে একটা প্রপার্টি চার্জের, মানে কোনো একটা আইসোলেটেড সিস্টেমের নেট চার্জ ইজ ইকুয়াল টু কনজার্ভ থাকে, কনস্ট্যান্ট থাকে। যেহেতু ইনিশিয়াল চার্জ এখানে জিরো ছিল তাহলে ফাইনাল চার্জটাকেও এখানে আমার জিরোই হতে হবে। অর্থাৎ এইখানে তো ফাইনালিও জিরো চার্জ আসে। তার মানে যখন কোনো একটা চার্জড বডিকে আনচার্জ বডির এদিক সামনে নিয়ে আসা হয় তাহলে এর যে ফ্রন্ট সারফেস বা সামনের সারফেস রয়েছে সেইখানে অপোজিট নেচারের চার্জ তৈরি হয়, আর অপোজিট দিকে যে ফেসটা রয়েছে সেইখানে সেম নেচারের চার্জ তৈরি হয়। অর্থাৎ আনচার্জ বস্তুর মধ্যে আনচার্জড বডির মধ্যে চার্জের রিডিস্ট্রিবিউশন হয়। কি হয়? চার্জের রিডিস্ট্রিবিউশন অফ চার্জ হয়। ডিস্ট্রিবিউশন অফ চার্জ হয়। এই যে কোনো একটা চার্জ বস্তুকে আনচার্জ বস্তুর কাছে রাখলে আনচার্জড বস্তুতে যে রিডিস্ট্রিবিউশন অফ চার্জ হয় এই ঘটনাটাকে বলা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন বুঝতে পেরেছো? দেখো এইখানে এবারে দু ধরনের চার্জ তৈরি হচ্ছে। এই যে সামনের সারফেসটা যে রয়েছে এইখানে হচ্ছে তোমার অপোজিট নেচারের চার্জ তৈরি হয়েছে, আর অন্যদিকে যে ফেসটা রয়েছে সেইখানে সেম নেচারের চার্জ তৈরি হয়েছে। এখন তুমি লক্ষ্য করে দেখো এই যে চার্জটা, এই চার্জগুলো অর্থাৎ এইখানে যে ফ্রি ইলেকট্রনগুলো রয়েছে এই ফ্রি ইলেকট্রনগুলো এই চার্জড বস্তুর জন্য একটা অ্যাট্রাকশন ফোর্স এক্সপিরিয়েন্স করছে। অ্যাট্রাকশন ফোর্স এক্সপিরিয়েন্স করার জন্য এই চার্জটা এইখান থেকে বাইরে যেতে পারবে না। তার মানে কি এই চার্জগুলো এই চার্জড বডির জন্য একটা বদ্ধ অবস্থায় রয়েছে, বাউন্ডেড অবস্থায় রয়েছে। তাই জন্য এই চার্জগুলোকে বলা হচ্ছে বাউন্ড চার্জ। এই চার্জগুলোকে বলা হচ্ছে বাউন্ড চার্জ। ঠিক আছে, দাঁড়াও। তাহলে বাউন্ড চার্জ মানে কি? বাউন্ড চার্জ মানে কি? বাউন্ড চার্জ মানে হচ্ছে যে ফ্রন্ট সারফেসে যে অপোজিট নেচারের চার্জ তৈরি হয়েছে সেই অপোজিট নেচারের চার্জগুলো চার্জড বডির জন্য একটা অ্যাট্রাকশন ফোর্স এক্সপিরিয়েন্স করছে, আর এই অ্যাট্রাকশন ফোর্সটা এক্সপিরিয়েন্স করার জন্য এই চার্জটা চাইলেও দূরে অন্যদিকে যেতে পারবে না। তার মানে কি আকর্ষণ বল এক্সপিরিয়েন্স করার জন্য এই চার্জগুলোর মধ্যে একটা বাউন্ডেশন তৈরি হয়েছে। তাই এই অপোজিট নেচারের যে চার্জ সেটাকে বলা হচ্ছে বাউন্ড চার্জ, আর এই বাউন্ড চার্জটা ইন্ডাকশনের জন্যই কিন্তু তৈরি হয়েছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবারে পড়বো ফ্রি চার্জ কি। দেখো এই যে চার্জটা রয়েছে এই চার্জটা এই চার্জড বডির জন্য একটা রিপালশন ফোর্স এক্সপিরিয়েন্স করছে, একটা রিপালশন ফোর্স এক্সপিরিয়েন্স করছে। তার মানে কি এই চার্জটা বলছে আমি যেতে পারলে বাঁচি। কেন? আমাকে যদি কেউ ঠেলে তুই বেরিয়ে যা এখান থেকে, তার মানে কি এই চার্জড বডিটা এই চার্জগুলোকে ঠেলে দূরে সরানোর চেষ্টা করছে, তাই জন্য এ অপোজিট ফেসে চলে গেছে। তার মানে কি এরা একটা বিকর্ষণ বল অনুভব করছে। আজকে যদি আমি এই আনচার্জ বডিটাকে যদি গ্রাউন্ড করে দিই, মানে যদি আর্থের সাথে কানেকশন করিয়ে দিই, যেহেতু এই চার্জগুলো একটা বিকর্ষণ বল অনুভব করছে
তাই জন্য কি এই চার্জটা যদি তার দিয়ে অন্য কোনো বস্তুর সঙ্গে যুক্ত করে দেওয়া হয়, তাহলে এই চার্জগুলো অন্য বস্তুতে ট্রান্সফার হয়ে যাবে। কেন না বিকর্ষণ বল অনুভব করছে। তোমাদেরকে এইটা এখন তো একটু বুঝতে পারছো। কি করে ইন্ডাকশনের সাহায্যে চার্জ করবে সেটা একটু পরেই আলোচনা করব, কিন্তু আপাতত এটুকু বোঝো যে এই চার্জগুলো একটা বিকর্ষণ বল অনুভব করছে, ঠেলা বল এক্সপিরিয়েন্স করছে। ঠেলা বল এক্সপিরিয়েন্স করলে এর মানসিকতা কি হবে? একে ছেড়ে যেতে পারলে বাঁচি। তাই জন্য এরা ফ্রি হতে চাইছে সবসময়, এই চার্জগুলো সবসময় ফ্রি হতে চাইছে। তাই জন্য এই চার্জগুলোকে বলা হবে ফ্রি চার্জ। এই চার্জগুলোকে বলা হবে ফ্রি চার্জ। তাহলে বাউন্ড চার্জ হচ্ছে অপোজিট নেচারের যে চার্জ। এই যে এই বস্তুর অপোজিট নেচারের যে চার্জটা ফ্রন্ট সারফেসে তৈরি হয়েছে সেগুলোকে বলবো বাউন্ড চার্জ। আর অপোজিট সারফেসে, এই যে অপোজিট সারফেসে যে সেম নেচারের চার্জ তৈরি হয়েছে সেগুলোকে বলবো আমরা ফ্রি চার্জ। তাহলে বাউন্ড চার্জ কি, ফ্রি চার্জ কি, এটা বুঝতে পেরেছো? এবারে যে মেকানিজমটা এখানে আমি তোমাদের বললাম কন্ডাক্টরের ক্ষেত্রে, ইনসুলেটরের ক্ষেত্রে এই মেকানিজমটা একটু আলাদা হয়। তার আগে এটা নোট ডাউন করো। আর হ্যাঁ, আমি কিন্তু বাউন্ড চার্জের ডেফিনেশন বলিনি, আমি কিন্তু ফ্রি চার্জের ডেফিনেশন বলিনি। যদি তোমরা উচ্চ মাধ্যমিকের অ্যাসপিরেন্ট হয়ে থাকো তাহলে একটুখানি বইটা পড়বে, তাহলে যেহেতু আমি বুঝিয়ে দিলাম তাহলে তোমাদের বইটা পড়লে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, বই পড়ার আগে বই তো পড়বে, ইনিশিয়ালি তোমরা বুঝতেও পেরে যাবে, কিন্তু পরীক্ষার আগে তো বই পড়তে পারবে না। সুতরাং তোমাদের নোটসটা তোমরা কীরকম করে বানাবে? এই যে বললাম বাউন্ড চার্জ, এখানে যে কি পয়েন্টগুলো আছে সেটা কিন্তু তোমরা নোট ডাউন, কি পয়েন্টগুলো তোমরা শুধু নোট করবে আর কি। আর ওই কি পয়েন্টগুলো যদি তোমাদের মনে থাকে তাহলে তোমাদের পরীক্ষাতে পরীক্ষার আগে রিভিশন করতে সুবিধা হবে। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিই, যদি বাউন্ড চার্জের যদি কি পয়েন্ট লিখতে হয়, তাহলে বাউন্ড চার্জের কি পয়েন্ট কি হবে? তাহলে বাউন্ড চার্জ সবসময় সামনের ফেসে তৈরি হয়, তার মানে ফ্রন্ট ফেসে তৈরি হয়, ফ্রন্ট ফেসে তৈরি হয়। সেকেন্ড কি পয়েন্ট কি হবে? বাউন্ড চার্জ সবসময় অপোজিট নেচারের হয়, সবসময় বাউন্ড চার্জ অপোজিট নেচারের হয়, অপোজিট নেচারের হয়। অন্যদিকে ফ্রি চার্জ ফ্রন্ট ফেসে তৈরি না হয়ে ব্যাক ফেসে তৈরি হয়, ব্যাক ফেসে তৈরি হয়। আবার লক্ষ্য করে দেখো, ফ্রি চার্জ কিন্তু এই চার্জড বডির একদম সেম নেচারের হয়, একদম সেম নেচারের হয়। ঠিক আছে, এবারে আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এই যে ইন্ডাকশনের জন্য যে চার্জ তৈরি হচ্ছে সেইগুলোকে বলা হবে ইনডিউসড চার্জ। অর্থাৎ এই যে চার্জগুলো তৈরি হয়েছে এই চার্জগুলোকে বলবো ইনডিউসড চার্জ, ইনডিউসড চার্জ। এই কি পয়েন্টগুলো কিন্তু তোমরা খেয়াল রাখবে। এই যে চার্জগুলো, যে ইন্ডাকশনের দরুন যে চার্জগুলো তৈরি হয়েছে সেইগুলোকে বলবো ইনডিউসড চার্জ। ইনডিউসড চার্জ দু ধরনের হয়, একটা হচ্ছে বাউন্ড চার্জ, একটা হচ্ছে ফ্রি চার্জ। আর যে বস্তুর জন্য ইন্ডাকশন তৈরি হয়েছে এই যে চার্জকে, এই চার্জকে বলা হবে ইনডিউসিং চার্জ, ইনডিউসিং চার্জ। এই চার্জটা ইন্ডাকশন করার জন্য দায়ী, তাই জন্য এটাকে বলা হচ্ছে ইনডিউসিং চার্জ। আর ইন্ডাকশনের জন্য যে চার্জটা তৈরি হলো সেটাকে বলবো ইনডিউসড চার্জ। আর এই ইনডিউসড চার্জ দুভাগে বিভক্ত, একটা হচ্ছে ফ্রি চার্জ, একটা হচ্ছে বাউন্ড চার্জ। আর এই ফ্রি চার্জ কি, ফ্রি চার্জের কি পয়েন্টগুলো এটা, এই বাউন্ড চার্জ কি, বাউন্ড চার্জের কি পয়েন্টগুলো হচ্ছে এটা। এরকম করে কিন্তু তোমরা নোট করবে, ঠিক আছে? তাহলে তোমাদের পরীক্ষার আগে পড়তে সুবিধা হবে। আমার পক্ষে এই একটা ছোট ভিডিওতে আমি বোঝাবো, আমি তোমাদের নোট লেখাবো, এত কিছু তো করা পসিবল নয়। তাই জন্য আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, এভাবে যদি তোমরা নোট করো তাহলে সেটা নিট পয়েন্ট অফ ভিউ থেকেও পড়তে সুবিধা হবে, যেই পয়েন্ট অফ ভিউ থেকেও পড়তে সুবিধা হবে। আবার তুমি যদি উচ্চ মাধ্যমিকের অ্যাসপিরেন্ট হয়ে থাকো তাহলেও তোমাদের পড়তে সুবিধা হবে। আর এই কনসেপ্টগুলো যদি ভালো করে ক্লিয়ার থাকে তবেই তোমরা কিন্তু এমসিকিউগুলো খুব সহজে করতে পারবে আর কি। ঠিক আছে, চলো নোট ডাউন করো। এবারে আমরা দেখব এই ইন্ডাকশনের মেকানিজম কীরকম হবে যদি বস্তুর নেচারটা ইনসুলেটর হয়। দেখো, আমি আগে একটা তোমাদেরকে অ্যাটম এঁকে দেখাই। এটা হচ্ছে অ্যাটমের নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন ব্যাসার্ধের কক্ষপথে তোমার ইলেকট্রন ঘুরছে। এটা একটা ইলেকট্রন ঘুরছে।
আমি আর কক্ষপথগুলো আঁকলাম না, ঠিক আছে। এবারে যদি এই অ্যাটমের কাছে দেখো, একটা বস্তুতে এরকম অনেকগুলো অ্যাটম থাকে। আমি একটা বস্তু নিয়েছি, ইন্ডাকশন কি, একটা আনচার্জ বস্তু নেব, তার সামনে একটা চার্জ বস্তুকে ধরবো, তাহলে বললাম ইন্ডাকশন কি, তাই না? আমি আর রিপিট করছি না। তো অ্যাটমিক লেভেলে এর মেকানিজমটা কি হয় ইনসুলেটরের ক্ষেত্রে, সেটা আমি দেখাচ্ছি। আমি যেহেতু অ্যাটমিক লেভেলে আলোচনা করছি, তাই জন্য আমি একটা অ্যাটমেকে দেখালাম। এবারে এর ফ্রন্ট সারফেসে যদি একটা পজিটিভ চার্জকে যদি ধরা হয়, একটা ধনাত্মক আধানে আহিত যদি কোনো একটা বস্তুকে সামনে রাখা হয়, তাহলে এই ধনাত্মক আধানগুলো কি করবে? এর যে ইলেকট্রনগুলো রয়েছে, এই ইলেকট্রনকে আকর্ষণ করবে। যেহেতু এটা অপরিবাহী, যেহেতু এটা ইনসুলেটর, তাই জন্য এই ইলেকট্রনগুলো তো জাম্প করে এখানে চলে আসবে না। তাহলে এই যে কনফিগারেশন, এই কনফিগারেশনের মধ্যে একটা চেঞ্জ আসবে। কীরকম চেঞ্জ আসবে দেখাচ্ছি। নিউক্লিয়াস তো যেমন ছিল সেরকম থাকবে, কিন্তু এই যে কনফিগারেশনের চেঞ্জ আসবে, মানে ইলেকট্রনগুলো কাছে চলে আসবে। ধরো মানে ইলেকট্রনগুলো কাছে চলে আসবে, ইলেকট্রনগুলো এক কাছে চলে আসবে। অর্থাৎ আমি যদি ইলেকট্রনের যে নেগেটিভ চার্জ সেটাকে যদি একটা বিন্দু দিয়ে রিপ্রেজেন্ট করি, আর নিউক্লিয়াসের যে পজিটিভ চার্জ এটাকে একটা বিন্দু দিয়ে রিপ্রেজেন্ট করি, যখন কোনো চার্জ বস্তুকে এই অ্যাটমের কাছে আনা হয়নি, তখন এই যে অ্যাটম, এর পজিটিভ আধানের কেন্দ্রবিন্দু আর নেগেটিভ আধানের কেন্দ্রবিন্দু একটাই বিন্দু হবে। অর্থাৎ পজিটিভ আধানের কেন্দ্রবিন্দু আর নেগেটিভ আধানের কেন্দ্রবিন্দু একটা সিঙ্গেল বিন্দু হবে। যখন কোনো একটা চার্জ বস্তুকে, ধনাত্মক আধানে আহিত কোনো একটা বস্তুকে যখন এই আনচার্জ বস্তুর কাছে যখন রাখবো, তখন অ্যাটমিক লেভেলে কক্ষপথের শেপটা চেঞ্জ হয়ে যাবে। তখন কি হবে? নেগেটিভ যে চার্জটা, এই নেগেটিভ আধানের কেন্দ্র ইলেকট্রনগুলো একদিকে আকর্ষণ বল অনুভব করার জন্য এই যে নেগেটিভ চার্জের কেন্দ্রবিন্দুটা, সেটা হচ্ছে চার্জ বস্তুর দিকে সরে আসবে। অর্থাৎ এই যে বস্তুটার মধ্যে নেগেটিভ আধানের কেন্দ্রবিন্দুটা সামনের দিকে আসবে, আর দূরের দিকে পজিটিভ আধানের কেন্দ্রবিন্দুটা সরে আসবে। এই ছবিতে দেখতে পাচ্ছ পজিটিভ চার্জটা দূরের দিকে, নিউক্লিয়াসটা দূরের দিকে সরে গেছে, আর এই যে কক্ষপথে যে ইলেকট্রনগুলো ছিল, সেই ইলেকট্রনগুলো একটা দিক বরাবর আকর্ষণ বল অনুভব করছে। তাই জন্য অ্যাটমিক লেভেলের পরিবর্তনটা এরকম টাইপের দেখতে হয়েছে। এবারে ঘটনাটা কি ঘটবে, এবারে আমি বস্তুটাকে আঁকি। এখানে আমি অ্যাটমগুলোকে আঁকছি। অ্যাটমগুলোকে আঁকলাম, এটা বুঝলাম একটু, হ্যাঁ তোমরা নোট ডাউন করে নেবে। এইখানে আমি পজিটিভ চার্জকে রেখেছি, মানে এই বস্তুটার মধ্যে পজিটিভ চার্জ দেওয়া হয়েছে। পজিটিভ চার্জ দেওয়ার জন্য অ্যাটমের ফ্রন্ট সারফেসে এইদিকে নেগেটিভ আধানের কেন্দ্রবিন্দুগুলো চলে আসবে, নেগেটিভ আধানের কেন্দ্রবিন্দু চলে আসবে, নেগেটিভ আধানের কেন্দ্রবিন্দু চলে আসবে। অপোজিট দিকে পজিটিভ আধানের কেন্দ্রবিন্দু থাকবে। এবার এই পজিটিভ আধানের কেন্দ্রবিন্দুটা এর ইলেকট্রনগুলোকে আকর্ষণ করার জন্য এইদিকে নেগেটিভ চার্জ তৈরি হবে। নেগেটিভ নেগেটিভ, দূরের দিকে পজিটিভ পজিটিভ পজিটিভ, আর এই পজিটিভ এর নেগেটিভকে আকর্ষণ করবে, আর দূরের দিকে পজিটিভ চার্জ তৈরি হবে। এবারে দেখো, এটা তো কঠিন পদার্থ, কঠিন পদার্থের মধ্যে অ্যাটমের মধ্যে সেপারেশনটা খুবই কম হয় না বললেই চলে। তার মানে কি, এই পজিটিভ এই নেগেটিভকে ক্যান্সেল করবে, এই পজিটিভ এই নেগেটিভকে ক্যান্সেল করবে, এই পজিটিভ এই নেগেটিভকে ক্যান্সেল করবে, সিমিলারলি এইগুলোও ক্যান্সেল হয়ে যাবে। তার মানে এই যে চার্জগুলো, এই যে চার্জগুলো এগুলো তো ক্যান্সেল হয়ে যাবে। তার মানে আলটিমেট এই আনচার্জ বস্তুটা দেখতে কিরকম হবে? এই আনচার্জ বস্তুর ফ্রন্ট সারফেসে অপোজিট নেচারের চার্জ তৈরি হচ্ছে,
আর ব্যাক সাইডে সেম নেচারের চার্জ তৈরি হচ্ছে, আর মাঝেরগুলো তো ক্যান্সেল হয়ে গেছে। এবার এই চার্জকে তো ক্যান্সেল করার মতো কেউ নেই, এই চার্জকে তো ক্যান্সেল করার মতো কেউ নেই, এই চার্জগুলোই এই ফেসে অ্যাপিয়ার হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে এই যে ফ্রন্ট ফেসে যে চার্জটা তৈরি হলো, দেখো অপোজিট নেচারের চার্জ তৈরি হয়েছে, যেটা বাউন্ড চার্জের সঙ্গে মোটামুটি সিমিলার। এই যে ব্যাক ফেসে যে সেম নেচারের চার্জ তৈরি হয়েছে, সেটা কিন্তু ফ্রি চার্জের সঙ্গে সিমিলার। তার মানে ইনসুলেটরের ক্ষেত্রেও ইন্ডাকশন হবে, কিন্তু ইন্ডাকশনের মেকানিজমটা আলাদা হবে। বোঝা গেছে? আপাতত এতটা নোট ডাউন করো, দিয়ে আমি ইন্ডাকশনের নেক্সট যে পয়েন্টগুলো সেটা বলছি। তোমরা ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছ যে ইনসুলেটরের ক্ষেত্রে এই যে চার্জের রিডিস্ট্রিবিউশনটা সেটা কীরকমভাবে হয়। আমি তো বোর্ডে এঁকে দেখালামই, সেটা ছবিটা অপরিষ্কার হয়েছিল, তাই জন্য তোমাদেরকে এই ছবিটা দেখিয়ে দিলাম আর কি। এবারে দেখো, তোমাদেরকে কিছু পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে। তার মধ্যে ফার্স্ট পয়েন্ট কি, ইনডিউসড চার্জের যে ভ্যালিউ, এই যে ইনডিউসড চার্জ এর যে মান, এর মান সবসময় ইনডিউসিং চার্জের সমান হবে বা কম হবে। ইনডিউসিং চার্জের, তাহলে ইনডিউসড চার্জের যে ভ্যালিউ সেটা কিন্তু ইনডিউসিং চার্জের সমান হতে পারে বা কম হতে পারে। কন্ডাক্টর যদি হয় তাহলে ইনডিউসিং চার্জ আর ইনডিউসড চার্জ এর মানটা কিন্তু সমান হয়। অর্থাৎ তুমি যদি এইখানে 5 কুলম রাখো, তাহলে আর এইখানে যদি কোনো পরিবাহী থাকে, ধরো এইখানে 5 কুলম পজিটিভ চার্জ রাখলে, আর এটা হচ্ছে কোনো একটা পরিবাহী, তাহলে এই সারফেসে সবসময় -5 কুলম হবে, আর অপোজিট সারফেসে সবসময় 5 কুলম হবে। অর্থাৎ কন্ডাক্টরের ক্ষেত্রে যদি পরিবাহী হয়, তাহলে আইডিয়াল কন্ডাক্টরের ক্ষেত্রে ইনডিউস চার্জের ভ্যালিউ ইনডিউসিং চার্জের মানের সাথে কিন্তু সমান হবে। কিন্তু সেটা যদি ইনসুলেটর হয়, সেটা যদি অপরিবাহী হয়, সেটা যদি কুপরিবাহী হয়, সেটা যদি ইনসুলেটর হয়, তাহলে সবসময় ইনডিউসড চার্জের ভ্যালিউ ইনডিউসিং চার্জের থেকে কম হবে। কারণটা তোমরা জানো, ইনডিউসিং চার্জে তো ফ্রি ইলেকট্রন থাকে না। তাহলে কন্ডাক্টরের ক্ষেত্রে এই ভ্যালিউটা ইকুয়াল হবে। আমি কিন্তু শর্টে লিখছি, জাস্ট কি পয়েন্টগুলো বলছি। তোমরা কিন্তু যদি লিখতে চাও তাহলে কিন্তু পুরনো বাক্যে লিখবে, না হলে কিন্তু পরে ভুলে যাবে। আর যদি এটা ইনডিউসড চার্জ হয়, সরি, এটা যদি ইনসুলেটর যদি হয়, এটা যদি ইনসুলেটর হয়, তাহলে এই ভ্যালুটা সবসময় ছোট হবে আর কি। অর্থাৎ এটা ইকুয়াল হবে আর এটা লেস হবে। এটা বুঝতে পেরেছ? এবারে এর জেনারেল এক্সপ্রেশন কি, ইনডিউসড চার্জের জেনারেল এক্সপ্রেশন কি? ইনডিউসড চার্জের জেনারেল এক্সপ্রেশন হচ্ছে কিউ ইনডিউসড ইজ ইকুয়াল টু Q0 ইন্টু 1 - 1/k, যেখানে Q0টা কি, Q0 ইজ ইকুয়াল টু হচ্ছে ইনডিউসিং চার্জ, আর QI ইজ ইকুয়াল টু হচ্ছে ইনডিউসড চার্জ। কেটা কি, কেটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা, এটাকে বলা হয় ε/ε0। এখন ক্লাস 10-এ তোমরা এটা পড়ে এসেছো, যা এটা কিন্তু জাস্ট মুখস্থ রাখবে। এখন পরে কিন্তু আমি প্রমাণ করে এটা দেখিয়ে দেব কেন এই ভ্যালুটা সমান হচ্ছে। যেহেতু এটা ফার্স্ট চ্যাপ্টার, ইলেকট্রোস্ট্যাটিক্সের ফার্স্ট চ্যাপ্টার, তোমরা যদি উচ্চ মাধ্যমিকের অ্যাসপিরেন্ট হও তাহলে দেখবে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, ওটা ওই চ্যাপ্টার। তাই জন্য এইখানে এই এক্সপ্রেশনগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। চ্যাপ্টার এগোনোর সঙ্গে সঙ্গে তোমরা এর প্রমাণগুলো কিন্তু বুঝতে পেরে যাবে। ঠিক আছে? তাহলে এটা খেয়াল রাখবে। আর কি মনে রাখবে, কন্ডাক্টরের ক্ষেত্রে ইনডিউসড চার্জের মান ইনডিউসিং চার্জের সমান হয়। তোমরা কিন্তু লিখে নেবে ইনডিউসড চার্জ ইজ ইকুয়াল টু ইনডিউসিং চার্জ। ইনসুলেটরের ক্ষেত্রে ইনডিউসড চার্জের মান ইনডিউসিং চার্জের থেকে কম হবে, লিখে নেবে। আর যেহেতু কন্ডাক্টরের ক্ষেত্রে QI ইজ ইকুয়াল টু Q0 হয়, তাহলে
কে ইজ ইকুয়াল টু ইনফিনিটি হয় কার জন্য? কন্ডাক্টরের জন্য। ঠিক আছে, কন্ডাক্টরের জন্য। কেন? কারণ কিউ আই ইজ ইকুয়াল টু কিউ জিরো হয়। এটা তখনই হতে পারবে যখন 1/k ইজ ইকুয়াল টু জিরো হবে। 1/k ইজ ইকুয়াল টু জিরো হবে, অর্থাৎ কে ইজ ইকুয়াল টু ইনফিনিটি হবে। এটা কিন্তু খেয়াল রাখবে। কিন্তু নর্মাল ইনসুলেটরের জন্য কিউ আই এর মান সবসময় কিউ জিরোর থেকে ছোট হয়। ইনসুলেটরের জন্য কিউ আই ইজ অলওয়েজ লেস দেন কিউ জিরো হয়। এটা কিন্তু খেয়াল রাখবে। আবার বলছি, প্রমাণটা করিয়ে দেবো, এখন মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, চলো নোট ডাউন করো। এতক্ষণ ধরে তোমাদেরকে বোঝালাম যে ইন্ডাকশন ব্যাপারটা কি, ইনডিউসড চার্জ কত হয়, ইনডিউসড চার্জ কত হয়, এদের মধ্যে সম্পর্কটা কি। এবারে তোমাদের বোঝাবো যে ইন্ডাকশনের দরুন, ইন্ডাকশনের ফলে কোনো আনচার্জ বস্তুকে চার্জড বস্তুতে কি করে পরিণত করবে। দেখো, আমি একটা চার্জড বস্তু নিয়ে এলাম, যার মধ্যে ইমাজিন করো পজিটিভ চার্জ রয়েছে। নেগেটিভও হবে দেওয়ার কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা পজিটিভ নিয়ে অভ্যস্ত, পজিটিভ মাইন্ডসেট, তো বুঝতেই পারছো। এবারে কোনো একটা আনচার্জ বস্তুকে কাছে রাখলাম, তাহলে স্বাভাবিক অপোজিট ফেসে, ফ্রন্ট ফেসে অপোজিট নেচারের চার্জ তৈরি হবে, আর ব্যাক ফেসে অপোজিট নেচারের চার্জ তৈরি হবে, সেম নেচারের চার্জ তৈরি হবে। ফ্রন্ট ফেসে অপোজিট নেচার আর ব্যাক ফেসে সেম নেচারের চার্জ তৈরি হবে। এটা হচ্ছে তোমার, আমার সাথে বলো, এটা হচ্ছে তোমার কি চার্জ? এটা হচ্ছে তোমার বাউন্ড চার্জ, আর এটা হচ্ছে তোমার ফ্রি চার্জ। তার মানে এই চার্জটা চেয়েও অন্য কোথাও যেতে পারবে না। কেন? কারণ এরা আকর্ষণ বল অনুভব করছে। সেকেন্ড স্টেপে যদি এই বস্তুটাকে আমি যদি গ্রাউন্ড করে দিই, এইখানে তো নেগেটিভ চার্জ তৈরি হয়েছিল। যদি আমি এটাকে যদি গ্রাউন্ড করে দিই, আমরা জানি গ্রাউন্ড করা মানে কি, আর্থের সাথে কানেক্ট করে দেওয়া। আমরা জানি পৃথিবীর বিভব শূন্য হয়। পৃথিবীর বিভব শূন্য হলে কি হবে? এই পজিটিভ চার্জটা সমস্তটা গ্রাউন্ডে চলে যাবে, মাটিতে চলে যাবে। কেন? কারণ এই চার্জগুলো ফ্রি চার্জ ছিল, বিকর্ষণ বল এক্সপিরিয়েন্স করছিল, তাই জন্য এই চার্জটা এর থেকে যত দূরে যেতে পারে তত ভালো। কেন? কারণ ঠেলা বল অনুভব করছে। তার মানে এই পজিটিভ চার্জটা কি হয়ে যাবে? গ্রাউন্ড হয়ে মাটিতে চলে যাবে। এবারে তুমি গ্রাউন্ডটাকে সরিয়ে দাও, তাহলে স্বাভাবিক বস্তুর মতো দেখো না, এখন নেগেটিভ চার্জ তৈরি হয়েছে। এবার তুমি যদি এই বস্তুটাকে যদি বাইরে সরিয়ে নাও, তাহলে অবশ্যই এই নেগেটিভ চার্জটা বস্তুতে স্টে করে যাবে, রয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে প্রথমে আনচার্জ বস্তুকে চার্জ বস্তুর কাছে আনলাম, রিডিস্ট্রিবিউশন অফ চার্জ হলো, কারণ অপোজিট চার্জগুলো ফ্রন্ট ফেসে এলো, সেম নেচারের চার্জগুলো ব্যাক ফেসে এলো। এবার যখন তুমি এটাকে গ্রাউন্ড করে দিচ্ছ, তখন এই সেম নেচারের চার্জটা গ্রাউন্ডে চলে যাচ্ছে, আর অপোজিট নেচারের চার্জটা স্টিল বস্তুতে থাকছে। এবার গ্রাউন্ডের সঙ্গে সম্পর্কটা সরিয়ে দাও, তাহলে কি এই বস্তুর মধ্যে এখন অনলি নেগেটিভ চার্জ আছে। এইখানে কি ছিল? কিউ ইজ ইকুয়াল টু জিরো ছিল, কারণ সে চার্জের রিডিস্ট্রিবিউশন হয়েছিল। এটা আইসোলেটেড সিস্টেম ছিল। যখন আমি একসাথে গ্রাউন্ডের কানেকশন করে দিলাম, তখন আইসোলেটেড সিস্টেম নেই, এই চার্জগুলো এখন গ্রাউন্ডে চলে গেছে। তার মানে কি এখন শুধুমাত্র নেগেটিভ চার্জটা বস্তুতে আছে। এরপরে তুমি যদি এই বস্তুটাকে সরিয়ে নাও, তাহলে কি হবে? এই নেগেটিভ চার্জটা কোথায় যাবে? যেতে পারবে না কোথাও। তাহলে এই আনচার্জ বস্তুর মধ্যে চার্জ তৈরি হয়ে গেছে। এরকম করে বইয়ে অনেক ছবি দেওয়া আছে, তোমরা চাইলে করে করে দেখতে পারো। যদি ইন্ডাকশন ভালো করে বুঝে থাকো, তাহলে কিন্তু ওই ছবিগুলো বুঝতে তোমাদের কোনো রকমের কোনো অসুবিধা হবে না। আশা করছি ইন্ডাকশন ব্যাপারটা তোমাদের ভালোভাবে ক্লিয়ার হয়েছে। আর একটা কথা, তোমরা যদি উচ্চ মাধ্যমিকের অ্যাসপিরেন্ট হয়ে থাকো, যদি উচ্চ মাধ্যমিক যদি তোমাদের পরীক্ষা সামনে থেকে থাকে, তাহলে তোমরা বইয়ে ইন্ডাকশন থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো একবার অন্তত রিড করবে। তোমাদেরকে মুখস্থ করতে হবে না, একবার রিড করবে। রিড করলে কি হবে? যেহেতু আমি এত ডিটেলসে ইন্ডাকশনটা আলোচনা করলাম, তোমাদের ব্যাপারগুলো বুঝতে কিন্তু খুবই সুবিধা হবে। ঠিক আছে? এবারে ধরো পরীক্ষাতে যেমন তেমন যদি কোয়েশ্চেন চলে আসে, তাহলে এই কনসেপ্টটা ইউজ করে তোমরা যেহেতু একবার কোয়েশ্চেনটাকে রিড করে নিয়েছো, তোমরা কিন্তু বানিয়ে লিখতে পারবে। আর বানিয়ে লেখার ক্ষমতা যবে আসবে, তবেই তোমাদের কিন্তু চাপটা কিন্তু কমবে।
তাহলে তোমরা ফিজিক্সের কোশ্চেনকে অ্যাপ্রোচ ভালো করতে পারবে। দেখো ফিজিক্সের কোশ্চেন কিন্তু কমন অত সহজে পাওয়া যায় না, ঠিক আছে? তোমাদেরকে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করে বানিয়ে লেখার দক্ষতা তোমাদের মধ্যে নিয়ে আসতে হবে। তো আমার পড়ানোর উদ্দেশ্যটাই হচ্ছে যে তোমরা এত ডিটেলসে কেন পড়াচ্ছি, নিটে তো এত ডিটেলসে প্রশ্ন আসে না। হ্যাঁ আসতে পারে, অ্যাসারশন রিজনে আসতে পারে, অ্যাসারশন রিজনে অর্ধেক ছেলে মেয়ে কিন্তু ভুল করে, ঠিক আছে? তাই জন্য এত ডিটেলসে পড়াচ্ছি। আর উচ্চ মাধ্যমিকেও কিন্তু এগুলো কিন্তু খুব ভালোভাবে হেল্প করবে, ঠিক আছে? এবারে তোমাদেরকে ইন্ডাকশন বোঝালাম। একটা ভালো প্রশ্ন এখান থেকে আসে যে ইন্ডাকশন চার্জ পার্টিকেলে তৈরি হতে পারে? লক্ষ্য করে দেখো, ধরো এখানে একটা পজিটিভ চার্জ বস্তু রয়েছে, ঠিক আছে? এবার এইখানে একটা ইলেকট্রন রয়েছে। এই ইলেকট্রনে কি ইন্ডাকশন তৈরি হতে পারে? ফান্ডামেন্টাল পার্টিকেলে কি ইন্ডাকশন তৈরি হতে পারে? ইলেকট্রন তো ফান্ডামেন্টাল পার্টিকেল, এর মধ্যে চার্জ নামক ধর্মটা থাকে, তাহলে এর মধ্যে ইন্ডাকশন কি করে তৈরি হবে? এটা তো কোনো বস্তু নয়। তাহলে খেয়াল রাখবে ফান্ডামেন্টাল পার্টিকেলে কিন্তু কোনোদিনও ইন্ডাকশন তৈরি হবে না। ইন্ডাকশন, খেয়াল রাখবে, ইন্ডাকশন অলওয়েজ টেক প্লেস ইন বডি। কোনো বস্তুতে ইন্ডাকশন হবে, নেভার ইন পার্টিকেল। কোনো আধানগ্রস্ত কণাতে কোনো জন্য ইন্ডাকশন তৈরি হবে না। পার্টিকেলে চার্জ পার্টিকেলে কোনো দিনও ইন্ডাকশন হয় না, ইন্ডাকশন হয় একটা বস্তুতে, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। চলো ইন্ডাকশন ব্যাপারটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম, নোট ডাউন করে নাও। থার্ড হচ্ছে চার্জিং বাই কন্ডাকশন। কন্ডাকশনের দরুন কিভাবে কোনো একটা বস্তুতে চার্জ তৈরি হবে, এটা তো খুবই সহজ জিনিস। তোমরা জানো যে কোনো একটা আহিত বস্তুকে অনাহিত বস্তুর সঙ্গে যদি তার দিয়ে যদি যুক্ত করে দাও, এটাতে চার্জ রয়েছে, এটাতে চার্জ নেই, তার দিয়ে যদি যুক্ত করে দাও তাহলে চার্জ সবসময় চার্জড বডি থেকে আনচার্জড বডিতে যাবে, হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে যাবে। চার্জ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভব সম্পন্ন বস্তুতে যায়। এখন বিভব কি, কীভাবে যায়, কতক্ষণ পর্যন্ত যাবে, এই সমস্ত আলোচনা কিন্তু আমরা বিভবে ডিসকাস করব, ঠিক আছে? কন্ডাকশন কি তোমরা চাইলে বইয়ে 2-3 কথা পড়তে পারো। এখন একটা বস্তু আছে, একটা গলীয় বস্তু আছে, ব্যাসার্ধ এত, ওই বস্তুটার সঙ্গে আরেকটা বস্তুর কানেকশন করে দেওয়া হলো, তাহলে চার্জে কত হবে, কত চার্জ যাবে, ফাইনাল চার্জ কত হবে, ইনিশিয়াল চার্জ কত ছিল, ফাইনাল চার্জ কত হবে, ঠিক আছে? এই সমস্ত আলোচনা কিন্তু আমরা ক্যাপাসিটার বলে একটা চ্যাপ্টার রয়েছে ইলেকট্রোস্ট্যাটিক্সে, সেইখানে সব ডিসকাস করব। আমি যদি ওই অঙ্কগুলো এইখানে যদি করাই তোমরা কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না, ফিলও পাবে না, তোমাদেরকে মুখস্থ করতে হবে। কন্ডাকশন টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু কন্ডাকশনের অঙ্কগুলো এখন করালে তোমরা কোনোভাবেই বুঝতে পারবে না। কেন? কারণ বিভব সম্পর্কে তোমাদের কোনো কনসেপ্ট নেই, ক্যাপাসিটি সম্পর্কে তোমাদের কোনো কনসেপ্ট নেই। অনেক ইউটিউব ভিডিও রয়েছে, তোমরা যদি সেখানে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না, তোমাকে মুখস্থ রাখতে হবে। তাই জন্য আগে বিভব পড়াবো, তারপরে ক্যাপাসিটার পড়াবো, তারপরে কন্ডাকশন রিলেটেড অঙ্ক করাবো। এগুলো কিন্তু ভালো অঙ্ক, পরীক্ষাতে আসে। তো যাই হোক, কন্ডাকশনের নিয়ে এই 2-3 কথাই বলার মতো ছিল। কোনো একটা আহিত বস্তুকে অনাহিত বস্তুর সংস্পর্শে যদি নিয়ে আসো, তাহলে আহিত বস্তু থেকে অনাহিত বস্তুতে একটা চার্জ কন্ডাক্ট করবে, কন্ডাকশনের মাধ্যমে যাবে, তার দিয়ে যদি যুক্ত করে দাও তাহলে আহিত বস্তু থেকে অনাহিত বস্তুর দিকে চার্জ যাবে। এই পদ্ধতির সাহায্যে যদি কোনো একটা বস্তুকে চার্জ করা হয় তাহলে এই পদ্ধতিকে কন্ডাকশন বলা হয়, ঠিক আছে? এই আলোচনাটা এতটাই থাক। আবার বলছি, যাবতীয় আলোচনা, যাবতীয় অঙ্ক কিন্তু আমরা বিভব আর ক্যাপাসিটর পড়ানোর পরে এখান থেকে করব। এখান থেকে অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসে। যাই হোক, আজকের ভিডিওতে এতটাই থাক। আসছি নেক্সট ভিডিওতে। যতটা এই ফার্স্ট ভিডিও, সেকেন্ড ভিডিওতে যতটা পড়া হলো, এই থার্ড ভিডিও যেটা আসবে সেখানে কিন্তু অঙ্ক নিয়ে ডিসকাস হবে। চলো আজকের মতো বাই।